আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ। লেখনীতে জান্নাত চৌধুরী। পর্ব 10। কি বললি? বারবিডল এমন করেছে কেন? মেয়েটা খুব জেদি রে, ওর বাচ্চামো স্বভাব এখনো যায়নি। নামমাত্র বড় হয়েছে, পরিবারের সকলে খুব আদরে। ওর কিছু হলে মা বাবাকে কি করে মুখ দেখাবো আমি? তোরা কত সুখী তাই না রিয়ান? তোদের পরিবার আছে, আর আমাকে দেখ, মা বাবা থেকেও নেই, পরিবারের ওইটা তো আরোই নেই। জানিস, আমার না একটা পরিবারের খুব দরকার ছিল, কতগুলো ভালোবাসার মানুষের খুব দরকার ছিল। ভাগ্য আমার সাথে ছলনা করলো। কেন বলতে পারিস? যে সময় বাচ্চারা বাবা মায়ের সান্নিধ্য পেতে চায়, সে বয়সে আমি তাদের বিচ্ছেদ দেখি। কথাগুলো বলেই ওয়াইন্সের গ্লাসে চুমুক দিল ত্রিধা। রিয়ান এক মনে তাকিয়ে কথাগুলো শুনছিল। তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে বসলো ত্রিধার পাশে হাত রাখলো তার মাথায়। রিয়ানকে পাশে পেয়ে ত্রিধা মাথা রাখলো তার বুকে। নেশা বেশ চড়ে গেছে তার। বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন হলো আমার সাথে, কেন এমন? বলতে বলতেই রিয়ানের বুকে ঘুমিয়ে পড়ল ত্রিধা। রিয়ান কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল তাকে, তারপর নিচে এসে কর্নিশে ঘুমিয়ে পড়ল। মেয়েটা কষ্টের পাহাড়টা যদি ভাঙার সুযোগ পেত। সারাদিন দা কোমরের মতো হয়ে থাকলেও মেয়েটিকে অসম্ভব ভালোবাসে রিয়ান। বিছানার দিকে মুখ করে শুয়ে পর্যবেক্ষণ করতে লাগলো ত্রিধার ঘুমান্ত মুখটি। একদম বাচ্চা বাচ্চা লাগছে নিষ্পাপ মুখ। এখনই জেগে থাকলে হয়তো বলতো, তুই আমার আশেপাশেও আসবি না, হারামখোর। কথাগুলো ভেবে মুচকি হাসলো রিয়ান। এমন নয় যে ত্রিধাকে ছেড়ে দেয়, সে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কথাটা ভাবলেও বুকে অসহ্য যন্ত্রণা হয় তার। ভালোবাসা বুঝি এমনই হয়? গভীর রাতে বাড়ি ফিরেছে নির্ণয়, পুরো শরীর জখম হয়ে আছে। তার হাতে ছুলে গিয়ে সেখান থেকে রক্ত পড়ছে, তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই তার। সিঁড়ি বেয়ে উঠে সোজা রোজার দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজা লক করা না থাকায় অনায়াসে ভিতরে প্রবেশ করলো সে। বিছানায় শুয়ে আছে রোজা, তার মাথার কাছে বসে বসে ঘুমাচ্ছে রিধিমা। নির্ণয় বিছানার কাছে এগিয়ে গিয়ে রিধিমাকে ডাকতেই চোখ খুলল সে। ও ভাই, কখন আসলে? এখানে বসে বসে ঘুমাতে হবে না, ঘরে গিয়ে ঘুমো। আচ্ছা ভাই, বলে বাধ্যবের মতো উঠে দাঁড়ালো রিধিমা। দরজার দিকে পা বাড়াতেই খেয়াল করলো নির্ণয়ের বিক্ষত হাতের অবস্থানে। ভাই, তোমার হাতের শেষ করার আগে হাতের ইশারায় থামিয়ে দিল নির্ণয়। আমি ঠিক আছি, তুই যা। রিধিমা কিছু না বলে চলে যেতে নিলে নির্ণয়ের ডাকে ঘুরে তাকালো। রিধু! ভাইয়ের আদরের মাখা ডাক শুনে চোখ ছলছল করে উঠল তার। রোজ খেয়েছিল কিছু? রিধিমা বুঝলো ভাইয়ের ব্যাকুলতা, কণ্ঠ খাদে নামিয়ে বলল, খেতে চাইছিল না, তবে মেডিসিন নিতে হবে তাই শুধু স্যুপ খাইয়েছিলাম। ঘুমের মধ্যে বেশ কয়েকবার তোমার নাম নিয়েছে। নির্ণয় বড় একটা দীর্ঘশ্বাস ফেলল, তাকালো রোজার মুখ পানে। একদিনেই কেমন যেন হয়ে গেছে মেয়েটা, মুখটা শুকনো দেখাচ্ছে। রিধিমা চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। যাওয়ার সময় দরজা টেনে দিয়ে গিয়েছে। নির্ণয় মন ভরে দেখছে তার প্রেয়সীকে, তার বাচ্চা বউকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এইড বক্স খুঁজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। রোজার মাথার কাছে বসে ওষুধ লাগাতে শুরু করলো। ওষুধ লাগাতেই ব্যান্ডেজ করে নিল। আবারও তাকালো রোজার মুখের দিকে, তারপর সেখান থেকে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। মাথাটা ভীষণ ধরেছে, লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন তার। রুমে প্রবেশ করে টাওয়াল আর কাভার থেকে একটা কালো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর বেরিয়ে এলো। চুলগুলো ভালো করে মুছে নিয়ে হাঁটা ধরল রোজার রুমের দিকে। তবে যাওয়ার আগে চোখ পড়লো টাইগারের ঘরের দিকে। নির্ণয় টাইগারের ঘরের দরজা থেকে ভেতর পর্যন্ত পর্যবেক্ষণ করলো। রোজার রুমে গেল, ঘুমোতে চায় সে। ঘরে এসে দরজা লক করে দিল, লাইট অফ করে ডিম লাইট অন করে দিয়ে শুয়ে পড়লো রোজার পাশে। আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল নিজের সাথে। আফটার অল তার বিয়ে করা বউ বলে কথা। তবে এই মেয়ের কি তা জানে? না, জানবেই বা কি করে? কেউ কি তাকে জানিয়েছে নাকি? একদম না।
রোজাকে বুকে নিয়ে ডুব দিল অতীতে। রোজা যখন 4 বছর, নির্ণয় তখন 11 বছরের। এর মাঝে নির্ণয় জেদ ধরেছে সে রোজাকে বিয়ে করবে, তার পরীকে তার বউ হিসেবে চাই, মানে চাই। বাড়ির কেউ আপত্তি করেনি সেদিন, ঘরের মেয়ে ঘরে রাখবে এভাবেই মুন্সি ডেকে ইসলামী শরীয়ত মতে পরানো হয়েছিল তাদের বিয়ে। ছোট্ট রোজাকে পরানো হয়েছিল লাল টুকটুকে শাড়ি, তার কোলে ছিল ছোট্ট একটা পুতুল। তাকে বলা হয়েছিল পুতুলের বিয়ে হবে আজ। 11 বছরের নির্ণয় সেদিন 4 বছরের রোজাকে দেখে নতুন করে এক অনুভূতির জোয়ারে ভেসে গিয়েছিল। বয়স না হওয়ায় ইসলামী শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল দুইজনের। ঠিক হয়েছিল বড় হলে তখন রেজিস্টার করানো হবে। তবে এত বছর এসব ভাবনার মাঝে ঘুমের দেশে পাড়ি জমায় নির্ণয়। জ্বরে বিছানায় পড়ে আছে নীলিমা, শরীরে যেন চলছে না। দুদিন জ্বরে বেশ কাহেল করে দিয়েছে তাকে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। জেমিয়ে সে খাবার দিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, তবে তার ওঠার শক্তি নেই। শরীর এখনও বেশ জ্বরে গা গুলিয়ে আসছে তার। অনেক কষ্টে উঠে বসলো বিছানায়, মাথাটা কিছুক্ষণ চেপে ধরে বসে রইল, আর ধীর পায়ে উঠে এগিয়ে গেল ফ্রেশ হতে। 10 মিনিট পর ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে খেতে একদম ইচ্ছে করছে না। অনেক কষ্টে 2 বার মুখে দিল, আর খেতে পারল না সে। খাবার প্লেট রেখে হাত মুখ ধুয়ে নিল, তার মেডিসিন খেয়ে আবারও শুয়ে পড়ল। বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে নিয়ে ওইভাবেই ফোনটা রেখে দিল সে। ফোন বেজে বেজে কেটে গেল, তবে কিছুক্ষণ থেমে আবারও একই নাম্বার থেকে কল এসেছে। নীলিমা ফোন রিসিভ করে চুপ করে রইল। অপর পাশের মানুষটি মেয়ে না ছেলে তা বোঝার চেষ্টা করছে সে, তবে মানুষটিও তার মতো বোবা বনে গেছে। বেশ অনেকক্ষণ থেকেই চলছে তাদের এই বোবা খেলা। অপূর্ব যেন এবার নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, কেমন আছো নীলিমা? কথাটা কর্ণপাত হতেই যেন নীলিমা শরীরে হিমশরীল শীতল বাতাস বয়ে যাচ্ছে। অনুভূতিরা যেন ছুটে পালাতে চাইছে। আচ্ছা, এমন কেন হচ্ছে তার? কি হলো? কথা বলছো না যে? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভাঙা ভাঙা কণ্ঠে কোনো রকম জিজ্ঞেস করলো নীলিমা। শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? জ্বর কমেছে? জি না। ওষুধ খেয়েছো? জি। এর মাঝে নীলিমা ভাবতে ভাবতে বসলো, উনি কিভাবে জানলেন যে আমার জ্বর? আমি তো কাউকে বলিনি। ওনাকে কে কি জিজ্ঞেস করবে? কি হলো, চুপ কেন? আসলে কি ভাবছো, কিভাবে জানলাম? কাল তোমার রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমার খবর নিতে, তখন একজন স্টাফ বলল তুমি 2 দিন যাবত আসছো না। তোমার নাম্বার সেখান থেকেই নিয়েছিলাম, তারপর কল করেছিলাম, তবে তুমি ঘুমাচ্ছিলে। 4 বারের মাথায় কল রিসিভ করলো তোমার রুমমেট জুনি। তখন শুনেছিলাম আমি ঘুমাবো। পালিয়ে যাচ্ছ উত্তর দেওয়ার ভয়ে? পালাচ্ছি না, আমার কিছুটা সময় লাগবে। সময় নাও, তবে উত্তর যেন হ্যাঁ হয়। অপেক্ষায় থাকবো, ভালো থেকো। কথা শেষ করে কল ডিসকানেক্ট করে দিল। ফোনটা আগের জায়গায় রেখে আধশোয়া হয়ে বসলো নীলিমা। ভাবতে লাগলো সেদিনের কথা। রেস্টুরেন্টে প্রবেশ করে অপূর্ব তার পেছনে। নীলিমা অপূর্ব প্রথমে গিয়ে ম্যানেজারকে বলে ছুটি করিয়ে নিল তার, আর একটা টেবিল বুক করে সেখানে গিয়ে বসলো। নীলিমাও গিয়ে বসলো সামনের চেয়ারে। 2টো কফির অর্ডার করলো অপূর্ব। অপূর্বকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল নীলিমা। দুজনকেই চুপচাপ। অপূর্বকে পর্যবেক্ষণ করতে দেখে নীলিমা যে হাঁসফাঁস করছিল, তার এসব একদম ভালো লাগছিল না। অপূর্ব নীলিমাকে অস্বস্তি বুঝতে পেরে মুচকি হেসে নিল। এক ধ্যানে নীলিমাকে দেখে যাচ্ছে সে, যেন এর থেকে গুরুতর কাজ তার আর কোনো নেই। নীলিমাও আর চোখে বেশ কয়েকবার দেখলো তাকে, যার ফলে চোখাচোখি হয়েছে দুজনের। এতে বেশ লজ্জায় পড়েও গেছে নীলিমা। আমার অর্ধাঙ্গিনী হবেন মিস নীলিমা? দেখুন, আমি কিন্তু আর 5 জনের মতো প্রেম করে সময় নষ্ট করতে পারবো না। তা সোজাসুজি বলছি, বিয়ে করবেন আমাকে? অপূর্বের কথায় চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে নীলিমা। সে বুঝতে পারছে না তার কি রিয়াকশন দেওয়া উচিত। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার মুখের পানে। অপূর্ব
কিছু সময় থেমে আবারও বলতে লাগলো, আপনি চাইলে সময় নিতে পারেন ভাবার জন্য। ইতিমধ্যে ওয়েটার কফি দিয়ে গেছে। অপূর্ব কফিতে চুমুক দিয়ে আবারও তাকালো নীলিমার দিকে। নীলিমা একধানে তাকিয়ে তাকে দেখছে। অপূর্ব তুড়ি বাজাতেই যেন ধ্যান ভাঙল তার। আমাকে পরেও দেখা যাবে, এখন কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলিমা কফির কাপ হাতে নিল, তবে চুমুক না দিয়ে কিছু একটা ভাবছে সে। অপূর্ব এবার বেজায় বিরক্ত। এই মেয়ে, কি ভাবছো? অপূর্ব রাগী স্বরে ভরকে গেল নীলিমা। সে মাথা ডানে বামে নাড়িয়ে কিছু না বুঝিয়ে কফিতে চুমুক দিল। সকাল সকাল নিজের সাথে কিছু জড়িয়ে আছে অনুভব হতেই ঘুমের মধ্যে হাঁসফাঁস করতে লাগলো রোজা। চোখ না খুলেই ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে। এতে বেশ বিরক্ত হচ্ছে নির্ণয়, তবে চোখে প্রচুর ঘুম তার। রোজা নিজে যত ছাড়াতে নিতে যাচ্ছে, নির্ণয় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। উফ রোজ, এত নড়িস না, ঘুমোতে দে। ব্যাস এইটুকু কথাই কানে আসতেই তড়িৎ গতিতে চোখ খুলল রোজা। নির্ণয় ভাই কোথা থেকে এলো? আশেপাশে তাকিয়ে নিজেকে নির্ণয়ের বুকে আবিষ্কার করে যেন আরেক দফা শখ খেল সে। আপনি? চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল রোজা। ঘুমের মধ্যে রোজাকে ছেড়ে দিয়ে ধরফরিয়ে উঠে নির্ণয়ে চেঁচাতে শুরু করলো, এতে যেন থমথম খেলো রোজা। নিজেকে সামলিয়ে নিয়ে বলতে লাগলো, এই অসভ্য লোক, আপনি কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো তো আমি। আপনি আমাকে এভাবে সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? কি সমস্যা রোজ? সকাল সকাল বাড়ি মাথায় তুলছিস কেন? হ্যাঁ, সমস্যা তো আমারই। আগে আপনি বলুন, আপনি আমার রুমে কেন? তার ওপর আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন কেন? আল্লাহ, এখন আমার কি হবে? আমার তো আর বিয়ে হবে না, বাচ্চাও হবে না। এ আমার কি হলো গো? এখন আমাকে কে বিয়ে করবে? আমার কি তবে চিরকুমারী থেকেই কপালে মৃত্যু লেখা ছিল? উফ ড্রাফার, কান্না বন্ধ কর। আমার আর বিয়ে হবে না যে? তুই জীবনে কতবার বিয়ে করতে চাস রোজ? কথাটা কর্ণদর হতেই কান্না থেমে গেল রোজার। সে সাথে চেঁচিয়েও উঠল। তা দেখে মুচকি হাসলো নির্ণয়। ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তুই চাইলে কিন্তু তোর বিয়ে বাচ্চা দুটোর দায়িত্ব আমি নিতে পারি। এবার রাগি চোখে তাকালো রোজা। আপনাকে দায়িত্ব নিতে বলছি আমি? বলিনি তো। আর কয়বার বিয়ে করব মানে কি? একবারই তো হইল না এখনো। জানে নির্ণয় ভাই, আমার না অনেক দিনের স্বপ্ন, আমার বিয়ের পর প্রতি বছর বাচ্চা নিয়ে একটা ফুটবল টিম বানাবো আমি। আমার মতো নিষ্পাপ ছেলেকে এত বড় অত্যাচার করতে তোর কষ্ট হবে না রোজ? যা বাবা, আপনাকে কেন অত্যাচার করব? অত্যাচার তো আমার একমাত্র জামাইকে করব। তোর একমাত্র জামাই তো তাই তো আমি আমার বইয়ের শখের ও বলিহারি। যাই হোক, আজ থেকে এনার্জি আরও বাড়াতে হবে। ফুটবল টিম বলে কথা। মনে মনে কথাগুলো বলে বাঁকা হাসলো নির্ণয়। এই নির্ণয় ভাই, হাসছেন কেন একা একা? হ্যাঁ না কিছু না বলে কন্টিনিউ কর, আমি শুনছি। আর কি চাই তোর? জামাইয়ের সাথে অনেক ঘুরবো, দিন রাত অনেক পিটাবো জামাইকে। মাঝরাতে উঠে আইসক্রিম আনতে বলবো। আইসক্রিম চকলেটের বস্তা না আনলে তো ঘরেই আসতে দিব না। সবই বুঝলাম, তবে পিটাবি কেন এটা বুঝলাম না। কোনো উত্তর না দিয়ে মিটমিট করে হাসছে রোজা। কি হলো বল, পিটাবি কেন? ওফ নির্ণয় ভাই, আপনি না কিছুই বোঝেন না। জামাইদের মাঝে মাঝে একটু শাসনে রাখতে হয়, বুঝলেন? কথার মাঝে রোজার চোখ হঠাৎই গিয়ে পড়লো নির্ণয়ের হাতের ব্যান্ডেজের দিকে। বুকটা যেন ধুক করে উঠল তার। আপনার হাতে কি হয়েছে নির্ণয় ভাই? কাটলো কিভাবে? কখন হয়েছে এমন? কুল ডাউন রোজ, সামান্য একটু কেটেছে। রোজ ঠোঁট উল্টে তাকানোতে নির্ণয়ের মুখে কাঁদো কাঁদো স্বরে বলল,